সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমি আবু মুসা জীবন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল বাংলা 24-এ। দর্শক, আমি এখন যেখানে রয়েছি এটা হচ্ছে যে ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের আন্দারমানিক, এটা 8 নং ওয়ার্ডের রসুলপুর মোহাম্মদপুর সংযোগ সড়কে। আর পিছনে একটা কালভার্ট দেখতে পাচ্ছেন আপনারা। এই কালভার্টটি করা হয়েছে, এখানে স্থানীয়রা যেটি জানিয়েছেন, 1 বছর, আনুমানিক 1 বছর সময় আগে। কিন্তু এই কালভার্টটি করার সময় যথাযথ পরিকল্পনা করা হয় নাই। এটি যত বড় প্রশস্ত করার কথা তত প্রশস্ত করা না করার কারণে, ছোট পরিসরে করার কারণে এটি বর্ষার পানিতে, অর্থাৎ বিগত যে বন্যা হয়েছে, এই বন্যার পানিতে এটি, বন্যার স্রোতে এটি তলিয়ে গেছে। এক দ্বিতীয় বিষয়, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দর্শক, সেটি হচ্ছে যে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমরা বাঁশকাণ্ড শুনেছি, বালিশকাণ্ড শুনেছি, এখন আমরা বাঁশকাণ্ড এখানে এসে পেলাম। অর্থাৎ এই কালভার্টটি আমরা তথ্য নেব, এটি কি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আন্ডারে করা হয়েছে, নাকি ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল, নাকি টিআর, কোন প্রকল্প থেকে করা হয়েছে, সেই তথ্য আমরা আপনাদেরকে উপস্থাপন করব। কিন্তু তার আগে যেটি দেখানোর চেষ্টা করছি আমি, এই কালভার্টটিতে কোনো ধরনের রড ব্যবহার করা হয় নাই। এটির যে ছাদ যে ঢালাই দেওয়া হয়েছে, ছাদে কোনো রড ব্যবহার করা হয় নাই। এটিতে বাঁশ দিয়ে, বাঁশের মাচাঙের উপরে ছাদ ঢালাই দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো ধরনের রড ব্যবহার করা হয় নাই। এক দ্বিতীয় বিষয় হচ্ছে যে যেই নিচের যে বেজ করা হয়েছে, নিচের বেজে সেখানে কত ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে সেটিও আমরা এখনও পর্যন্ত তথ্য পাইনি। তবে যতটুকু আমরা তথ্য নিয়েছি, যতটুকু তথ্য পেয়েছি, সেটি হচ্ছে যে এটি যে পরিমাণ গাঁথুনি দেওয়ার কথা, অর্থাৎ 20 ইঞ্চি রদ্দা দেওয়ার কথা নিচে, সেই পরিমাণ রদ্দা দেওয়া হয়নি, গাঁথুনি দেওয়া হয়নি, যার কারণে এটি বন্যার পানিতে তলিয়ে গেছে। এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে যে এটিতে বাঁশের মাচাঙের উপর ফ্লোর ডালাই দেওয়া হয়েছে। এরপর ফ্লোর ডালাই দেওয়া হয়েছে, ফ্লোর ডালাই দিয়ে এটিকে সম্পূর্ণ করা হয়েছে। তার কারণে এই কালভার্টটি গত যে সরকার আমাদের 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের পরে যে বন্যা, সেই বন্যা এটি তলিয়ে গেছে। যেহেতু এটি নিচু জমি, এখানে বন্যার পাহাড়ি যে ঢল, পাহাড়ি ঢলে এখানে প্রবল স্রোতের পানির স্রোত থাকে। এখানকার স্থানীয়রা যেটি জানিয়েছেন, এই কালভার্টটি যখন করা হচ্ছিল, তারা দাবি জানিয়েছিলেন এই সংযোগ সড়কের দুই প্রান্তে, অর্থাৎ উত্তর প্রান্ত আর দক্ষিণ প্রান্তে, দুই প্রান্তে যদি দুটি কালভার্ট দেওয়া হতো এই সাইজের, তাহলে পরে পানিগুলো ওখান দিয়ে চলে যেত। মাঝখানে এত ধরনের স্রোতের যে ব্যাগ বা স্রোতের যে চাপ, পানির যে চাপ, সেটি পড়তো না। কিন্তু সেই কাজটি না করে তারা, আমি আপনাদেরকে একটু ক্যামেরা দেখাবো, তারা জমিনের মাঝখানে এসে, একেবারে রাস্তার মাঝখানে এসে কালভার্টটি দেওয়া কারণে উভয় প্রান্তে যেহেতু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, ফলশ্রুতিতে বন্যার পানি, পাহাড়ি পানি যখন নেমেছে, পানির স্রোতের তীব্রতা ছিল, পানির বেগ বেশি থাকার কারণে এটি সেই প্রেশার, অর্থাৎ পানি নিষ্কাশনের যে পথ, সেটি সংকীর্ণ হওয়ার কারণে এই কালভার্টটি তলিয়ে গেছে। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হচ্ছে যে বাঁশকাণ্ড। আমি শুরুতে বলছিলাম যে বাঁশকাণ্ডের খবর আমরা শুনেছি বাংলাদেশের উত্তর প্রান্তে, বালিশকাণ্ড শুনেছি রাজধানীতে। আমরা এবার বাঁশকাণ্ড এই ফটিকছড়ির বাগানবাজারে এসে পেয়েছি। 1 বছর মেয়াদ হয় না এখনও পর্যন্ত, এই কালভার্টটি ধসে গেছে। এবং বাঁশের যেই মাচাং, আমরা একটু দেখানোর চেষ্টা করছি, মাচাং কিন্তু এখনও রয়ে গেছে। অর্থাৎ মাচাংটিকে একটু যদি দর্শক দেখানোর চেষ্টা করি, এটি যদি, অনেকে হয়তো যুক্তি দেখাবে এটি সেন্টারিং, ফ্লোরের যে ঢালাইয়ের সেন্টারিং, কিন্তু সেন্টারিং না, এটি মাচাঙের, দেখেন বাঁশের মাথা কোথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই যে ওয়ালের উপরে ঢুকিয়ে দিয়ে, ওই পাশেও সেম ওয়ালের উপরে ঢুকিয়ে দিয়ে, এরপরে হচ্ছে ছাদ ঢালাই দেওয়া হয়েছে। এইখানে কোনো ধরনের রড ব্যবহার করা হয় না। আর নিচে আমরা যতটুকু জানি, এই কালভার্টগুলো, এই সমস্ত কালভার্টগুলোর নিচে 20 ইঞ্চি ইটের গাঁথুনি দিতে হয়, এরপরে 15 ইঞ্চি, এরপরে 10 ইঞ্চি। এই যে 3টি স্তর, সেই স্তরটি মেনটেন করা হয়েছে কিনা সেটা আমরা জানতে চাইব ইঞ্জিনিয়ার, উপজেলা ইঞ্জিনিয়ারের কাছ থেকে। যতটুক আমরা স্থানীয়ভাবে তথ্য উপাত্ত সংগ্রহ করে জেনেছি, এখানে সেই নিয়মটুকু মানা হয়নি। আরেকটি বিষয় আমি আপনাদেরকে যেটি বলছিলাম, যে উত্তর প্রান্তে আপনারা দেখছেন, উত্তর প্রান্তে এখানে স্থানীয়দের দাবি ছিল এই উত্তর প্রান্ত, এবং একটু যদি ঘুরিয়ে দেখায় আপনাদেরকে, এটি হচ্ছে যে রাস্তার দক্ষিণ প্রান্ত, অর্থাৎ এটি মোহাম্মদপুরের অংশ, এটি হচ্ছে রসুলপুরের অংশ। এই দুই প্রান্তে স্থানীয়রা যেটি পরামর্শ বা দাবি জানিয়েছিলেন, দুই প্রান্তে যেহেতু পাহাড়ের পাদদেশ দিয়ে পানি নামে, দুই প্রান্তে যদি দুটি
ছোট ছোট এই সাইজের কালভার্ট করা হতো, তাহলে পরে পানিগুলো উভয় সাইড দিয়ে প্রবাহিত হতো, মাঝখানে রাস্তার মাঝখানে পানির প্রেশার পড়তো না বা পানির চাপ পড়তো না। যেহেতু দুই প্রান্তে যেহেতু ব্লক করে দেওয়া হয়েছে রাস্তার কারণে, সঙ্গত কারণে এই যে বিশাল জমি আপনারা দেখছেন বিল, উপর দিক থেকে যখন পানিগুলো নামে, পাহাড়ি ঢলের পানি, এখানে স্রোতের চাপ ছিল, পানির প্রবল চাপ ছিল ফলে, এবং এটি অনেক দূর থেকে পানি একেবারে যদি ধরি যে বিগত যে বন্যা, ভয়াবহ বন্যা, একদম তাকিয়ে থেকে আসে, সেই চাপ সইতে না পারে এবং এটার যে পানি নিষ্কাশনের যেই মাঝখানের যে গতিপথ, আমি যদি একটু দেখাই, একদম এটি শুরু হওয়াতে অর্থাৎ সংকীর্ণ হওয়াতে সেই পানির চাপ এটি ধরে রাখতে পারে না বা যথাযথ পানি সরবরাহ যথাসময়ে করতে না পারার কারণে এটি ধসে গেছে, এবং নিচের যে বেস করা হয়েছে সেই বেসটি যথাযথ না হওয়ায় এটি ধসে পড়েছে। এই হচ্ছে এখানে আমি যে বিষয়টা আপনাদেরকে তুলে ধরেছি সেটা হচ্ছে যে বাঁশকাণ্ড। আপনারা দেখলেন এটি ৮ নং ওয়ার্ডের এখানে স্থানীয় ওয়ার্ড ইউপি সদস্য আবুল কাশেম। আমরা তার বক্তব্য জানতে চাইব কেন এই ধরনের অনিয়ম আশ্রয় নেওয়া হয়েছে, এবং তখনকার যে বর্তমানে পলাতক ইউপি চেয়ারম্যান সাদাত হোসেন সাজু, তার এই নির্দেশনায় বা তার মনিটরিংয়েই বা তার নিয়ন্ত্রণে এই কাজটি করা হয়েছে বলে আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। দর্শক, যেটি বলছিলাম আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি যে বাঁশকাণ্ডের ঘটনা এবং এই বাঁশ কীভাবে দেওয়া হয়েছে, বাঁশের মাচাঙের উপরে যে ছাদ ডালাই দেওয়া হয়েছে, এবং এই 1 বছর যেতে না যেতেই সরকারি এখানে এতগুলো টাকা এখানে গচ্ছা গেল, সরকারি টাকার অপচয় হলো, এবং এই প্রকল্পটি এখানকার জনগণের কোনো ধরনের উপকার আসলো না, কোনো ধরনের উপকার আসে না। আমরা যে ভাই এই যে কালভার্ট করা হয়েছে, এই কালভার্টটি ধসে গেছে, এটির বয়স কতদিন হয়েছে বা কি কারণে ধসে গেল, আপনাদের কি উপকার আসলো এটি? এটা কোনো উপকারে আসে না। এটা বলতে যে সরকারি নির্বাচন গেছে না, এই নির্বাচনের মনে হয় যে 2 দিন আগে কাজ করে গেছে, 3 দিনের মাঝে এটা কাজ করে গেলেছে। এই ব্রিজটা কাজ করে গেছে দোনো সাইডে। আপনার যে এই জায়গাটা দেখিয়েছেন না, এই বরট করে নাই জনে, এবারে বড় বন্যা হলেও দোনো সাইডে দিয়ে পানি, ওই সাইডে দিয়ে পানি বেশি যাইবার কারণে মাটিটা সরে জানে ব্রিজটা দোষী এদিকে ভরে গেছে। যদি হয়তো এই মাটি দিয়েও যদি রাস্তার বরাবর সমান করে দিত, হয়তো ব্রিজটার এই কাণ্ডটা হইতো না। আর হচ্ছে যে বাঁশ দেখতে পাচ্ছেন আপনি এখানে, আপনার কি দাঁড়ানো হয়, এটি বাঁশের উপরে ঢালাই দেওয়া হয়েছে, বাঁশগুলো কিন্তু ওই যে গাঁথুনির মতো। এটা তো দেখা যায়, এটা তো এই বাঁশের ভিতরের দিক 3 দিনের মাঝে ব্রিজ করে গেছে, তাহলে বোঝেন না বলকা ব্রিজটা কিভাবে করে গেছে। মানে এটা ওই তলে দিয়ে রে অন বাঁশ দিছে দে, বাঁশ ওয়ালের উপরে বাঁশ, হ্যাঁ এখনো ওয়ালের মধ্যে বাঁশ ঢুকিয়ে রয়েছে। আরো 1 বছরও আপনাদের কি কোনো উপকারে কাজে আসছে? না, এটা কোনো উপকারে আসে না। আর এখান থেকে রসুলপুর যে উচ্চ বিদ্যালয় আছে না, বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী আছে। আসলে আজকে মনে হয় স্কুল বন্ধ ছিল, ছুটি হয়ে গেছে। আপনি একটু আগেও যদি আসতেন দেখতেন কতগুলা বাচ্চা এই দিক দিয়ে ওদের ভোগান্তি হয় যাতায়াতে। দর্শক, শুনছিলেন এখানকার একজন কৃষক ভাইয়ের নাম কি যেন, বিল্লাল ভাই। উনি কৃষক, উনি এখানে ধান কাটতেছিলেন, আমাকে দেখে উনি দৌড়ে আসলেন, তাদের দুর্ভোগের কথাটি উনি জানিয়েছেন। আপনারা দেখলেন যে বাঁশকাণ্ড, এই সরকারি এতগুলো টাকা এখানে গচ্ছা গেল বা অপচয় হলো। এই সরকারি প্রকল্পের এই টাকাগুলো এখানে যে ব্যয় হয়েছে, সেই টাকা এখানকার যারা বাসিন্দা বা যারা কৃষক বলেন, এখানে স্কুলের শিক্ষার্থীরা ছেলেমেয়েরা পারাপার করে, তাদের বা উভয় টিলার বা উভয় গ্রামের যারা বসবাসকারী, তাদের কোনো কাজে আসেনি, কোনো ধরনের উপকারে আসেনি। উল্টো এই টাকাগুলো সংশ্লিষ্ট ঠিকাদার এবং যারা দায়িত্বে ছিলেন তারা হয়তো ভাগ বাটোয়ারা করে নিজেদের পকেটে ঢুকিয়েছেন। স্থানীয়রা যেটি দাবি জানিয়েছেন, এই ধরনের অনিয়ম, অর্থাৎ এখানে এই ধরনের একটা কালভার্ট অপরিকল্পিতভাবে করেছে। দ্বিতীয়ত এই কালভার্ট নির্মাণের ক্ষেত্রে যথেষ্ট অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে এবং লোহার পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছে। এই অনিয়মগুলো যাতে সংশ্লিষ্ট প্রশাসন খতিয়ে দেখে এবং যারা এটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়, এটি এখানকার স্থানীয়দের একমাত্র দাবি। দর্শক, আমরা নতুন কোনো সংবাদ নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্লোবাল বাংলার সাথে থাকবেন।